আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে জাতি, সে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন না করে। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেন নাই। মনে হয় ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যোগ নয়, ইটস টাইম ফর এসকে, এটা স্পেশাল নলেজের যোগ। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। পৃথিবীতে হয়নি তো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তার মানে ছেলেদের যে দম, এই দমটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের বোনটা বসে আছে তাই। এটা কি ঠিক নাকি ঠিক? তবে আমাদের মেয়েদের দম এবং সম্মানটা বেশি চৌদ্দগ্রামে, কুমিল্লায়। বলা হয়ে থাকে যে চট্টগ্রামের গাড়ি, ঢাকার বাড়ি, টাঙ্গাইলের শাড়ি আর কুমিল্লার নারী। তোমরা কি বেশি খুশি হয়েছ? কুমিল্লার নারী যে বিখ্যাত, কয়দিন আগে একটা আলোচিত বিয়ে দেখছো না? নাকি শুনছো নাকি দেখছো? হ্যাঁ, বিয়ে অব দ্য ইয়ার, ডাকসুর বিফির বিয়ে হয়েছে। কোথায় বিয়ে করেছে জানো? কোথায়? চৌদ্দগ্রাম। শুধু চৌদ্দগ্রাম না, চৌদ্দগ্রামে মেয়েদের যে গুণ আছে, গুণবতী নামক একটা এলাকা আছে, সেই গুণবতীতে। তো চৌদ্দগ্রামে মেয়েরা যদি গুণবতী হয়, ছেলেরা কি গুণবান নাকি গুণবতী? গুণবান। তো সুতরাং কুমিল্লার নারী বিখ্যাত আমরা শুনেছি, কিন্তু ডাকসুর বিফির বিয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কুমিল্লার নারীরা আসলে স্বীকৃত কি বিখ্যাত। কি বলো? আচ্ছা, একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিয়েছে। বলেছে প্রত্যেকটা বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে বেলুনে তার নামটা লিখেছে। শিক্ষক বলল, তুমি এক কাজ করো, বেলুনটা তুমি ছেড়ে দাও। প্রত্যেকে তার বেলুনটা ছেড়ে দিল। শিক্ষক বলল, এক কাজ করো, তুমি তোমার বেলুনটা খোঁজো। এখানে সবাই প্রত্যেকের বেলুন খুঁজেছে, কি কেউ তার বেলুনটা খুঁজে পায় না। আধা ঘন্টা হয়েছে, কেউ তার বেলুন খুঁজে পায় নাই। পরে শিক্ষক বলে, এক কাজ করো, তোমার হাতে যে বেলুনটা আছে, যার নাম লেখা আছে, তুমি তাকে দাও। দেখা গিয়েছে মাত্র 5 মিনিটের মধ্যে প্রত্যেকে তার প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলল, এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও, আলটিমেটলি তুমি সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও, তাহলে তুমি নিজেও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে ছাত্র শিবির এই প্রোগ্রামটা আয়োজন করার মাধ্যমে তোমাদেরকে সুখী করতে চেয়েছে, তোমাদেরকে আনন্দিত করতে চেয়েছে, তোমাদেরকে উদ্বেলিত করতে চেয়েছে, তোমাদেরকে পুলকিত করতে চেয়েছে। সেটার মাধ্যমে তোমরা একটা ভালো ক্যারিয়ার যখন অর্জন করবা, ছাত্র শিবির মনে করে তুমি একটি ভালো ক্যারিয়ারের মাধ্যমে তুমি একটা সমাজ তৈরি করবা, একটা সুন্দর দেশ তৈরি করবা। চায়নাতে একটা প্রবাদ বলে, তুমি যদি 1 বছরের ফলাফল চাও, তাহলে তুমি মাছ চাষ করো। তুমি যদি 10 বছরের ফলাফল চাও, তাহলে তুমি গাছ রোপণ করো। আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও, তাহলে মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য এই যে সুন্দর আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে ছাত্র শিবিরকে অভিবাদন জানাই। তোমরা কুমিল্লার সন্তান। কুমিল্লাটা বাংলাদেশে তুমি দেখবা অনেক জেলা আছে, তারা বিভাগের নামে পরিচিত হয়। দেখেছো? কেউ কারোবার যদি বরগুনা হয়, সে বলে আমার বাড়ি বরিশালের বরগুনা, মানে বরিশাল বিভাগ তার বরগুনা। আবার তুমি দেখবা কারোবার যদি মৌলভীবাজার হয়, সে আমার বাড়ি সিলেটের মৌলভীবাজার। কিন্তু একমাত্র কুমিল্লা আমরা কখনো পরিচয় দেওয়ার সময় কি বলি? চট্টগ্রামের কুমিল্লা বলি বলি বা কারোবার যে 14 গ্রাম হয়, আমরা কখনো বলি না কুমিল্লার 14 গ্রাম বলতে হয় না, 14 গ্রাম বললে আমাদেরকে চিনে। ঠিক কি না? নাকি? তার মানে কুমিল্লা তার নিজস্ব যোগ্যতায় পুরো বাংলাদেশে পরিচিত হয়েছে নেতৃত্বের কারণে। যদি অনেক প্রশ্ন করে, কুমিল্লা কু বাদ দিতে হবে নাকি? কু বাদ দিয়ে দিতে হবে? কু বাদ দিতে হবে? কু মানে তো বুঝতে হবে আমাদের। কু মানে কি? কু শব্দের অর্থ হচ্ছে বাঁচাও। আরবিতে বলা হয় কু আনফুসুকুম, মানে নিজেকে বাঁচাও। কু মানে বাঁচাও, মিল্লা মানে জাতি, কুমিল্লা মানে জাতিকে বাঁচাও। কি বলো? কুমিল্লার জাতি যখনই কোনো ক্রাইসিসে পড়েছে, কুমিল্লার মানুষ সেই ক্রাইসিস থেকে জাতিকে উত্তোলন করেছে। যখন বাকশাল কায়েম করা হয়েছিল, তখন কুমিল্লার একজন সন্তান, নাম কি বলো তো? খন্দকার মোস্তাক। কি বলো?
এবার আবার যখন আওয়ামী লীগ যখন আবার ফেসিজম তৈরি করেছে, তখন আমাদের কুমিল্লার ছেলেরা, সজীব হাসনাত ছেলেরা, আমাদের জাহিদ ভাইয়ের মতো ব্যক্তিরা নেতৃত্ব দিয়ে আবার ফেসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। তার মানে কু মিল্লা মানে জাতিকে বাঁচাও, এটা তো প্রমাণিত নাকি? আমাদেরকে একটা নেগেটিভ শব্দ বলে আমরা নাকি ইতর নাকি? ওই চাঁপাইনবাবগঞ্জের বাইরে হাসতেছে আমাদের মাইমুন ভাই, কুমিল্লার মানুষ কি ইতর বলে? কি বলে ইতর? মানে তো তারা বুঝে না। গ্রেটার কুমিল্লা ছিল আমাদের এক সময়, ব্রাউনবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল। ই মানি হচ্ছে চাঁদপুরের ইলিশ, আর ত মানি হচ্ছে ব্রাউনবাড়িয়ার তরকারি, আর র মানি কুমিল্লার রসমলাই। এ তিন মিলে ইতর। কি বলো নাকি? তার মানে আমাদের নামের মধ্যে যে যেভাবে বলুক, আমাদের নামের মধ্যে কি আমাদের পরিচয় গ্রহণ করে। আমি ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে কুমিল্লা 14 গ্রাম এসে আমরা সকলে মিলে বলতে পারি যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে কুমিল্লা 14 গ্রামের পরিচয়। আচ্ছা, তোমাদের মধ্যে স্বপ্ন আছে যে আই ওয়ান্ট টু বি এ ডট ডট ডট, আমি এটা হতে চাই, আমি এটা হতে চাই। নট প্যারাগ্রাফ পড়েছ আই ওয়ান্ট টু বি এ ডক্টর, পরে আসছে আই ওয়ান্ট টু বি এ ডক্টর। সেটা না, যে তুমি নিজেই পরিকল্পনা করেছ তুমি এটা হতে চাও, এমন একটা স্বপ্ন বা এমন একটা টার্গেট ইউ হ্যাভ মেক শিওর ইউ হ্যাভ মেড ইউ টার্গেট। কে কে আছে হাত তোলো? টার্গেট আছে হাত তোলো। 15-20 জনের টার্গেট আছে। আছে টার্গেট নাই কাদের কাদের? হাত তোলো। তো বাকিরা কি? পরিকল্পনা। কিছু হচ্ছে পরি আর কিছু হচ্ছে কল্পনা নাকি? আমার কোনো পরিকল্পনা, পরিকল্পনা আছে কিন্তু পুরো পরিকল্পনা নেই। কিছুর আছে পরি আর কিছু আছে কল্পনা। এই জন্য নাকি টার্গেট নেই কার কার? হাত তোলো। 2 জনের টার্গেট নেই। আচ্ছা, টার্গেট আছে কার কার? হাত তোলো। এতক্ষণ পর মনে পড়ছে নাকি? বন্ধু মানি না মানি না, মিছিল কর। বন্ধু মানি না মানি না। বন্ধু কি মানিস না? জানি না জানি না। মানে সবাই বলে মানি না, আমি বলি মানি না। কি মানি না তাও জানি না। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা 100 জন MBA শিক্ষার্থী নিয়ে একটা গবেষণা করেছে। গবেষণা করে তারা বের করেছে 100 জনের মধ্যে 80 জনের টার্গেট আছে, 80 জনের কোনো টার্গেট নেই। তোমাদের মতো 80 জনের কোনো টার্গেট নেই। তার মধ্যে 17 জনের টার্গেট আছে, আর 3 জনের টার্গেট আছে আবার লিখিত আছে। দেখা গিয়েছে যাদের টার্গেট নেই তাদের চেয়ে যাদের টার্গেট আছে তাদের সফলতা হার 5 গুণ বেশি। আবার যার টার্গেট আছে আবার লিখিত আছে তার সফলতার হার 10 গুণ বেশি। তার মানে তোমরা এখানে যারা আছো তোমাদের প্রত্যেকের টার্গেট সেট আপ করতে হবে। মনে রাখবে যে মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন যত বড়, তুমি যদি মনে করো কুমিল্লা 14 গ্রামের সরকারি কলেজে পড়বা, তোমার দ্বারা কি বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সম্ভব? এই চিন্তাটা তুমি ভুল করবা। তোমাকে টার্গেট করতে হবে not you according to your place, according to your mind, according to your thinking, according to your desire. তোমাকে চিন্তা করতে হবে তোমার থিঙ্কিংটা কি, তোমাকে সে টার্গেট ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে যারা টার্গেট করেছো রাজনীতিবিদ হবে এমন টার্গেট কার কার আছে? হাত তোলো। আমাদের বোনও 2-3 হাত তুলছে, রাজনীতিবিদ ছেলেও কয়েকজন হাত। আচ্ছা, আমাকে বলো তো, রাজনীতি কি কোনো পেশা? রাজনীতি কি পেশা নাকি? রাজনীতি কোনো পেশা না। রাজনীতি হচ্ছে একটা ভলেন্টারি ওয়ার্ক, স্বেচ্ছাসেবী কাজ। তোমার একটা পেশা থাকবে, তুমি একটা যোগ্যতা অর্জন করে তুমি তোমার পেশাটা লিড করবে, পাশাপাশি ভলেন্টারি ওয়ার্ক হিসাবে তুমি রাজনীতিতে জয়েন করবা, তোমার দেশকে ভলেন্টারি স্বেচ্ছাসেবী একটা শ্রম দিয়ে দেশকে সুন্দর করার জন্য। আর আমাদের রাজনীতিবিদরা নিজেকে সুন্দর করার জন্য রাজনীতিবিদ অংশগ্রহণ করে নাকি? মনে রাখবা, এমন রাজনীতি করবা যে রাজনীতিতে তুমি দলের প্রধান হতে পারবা না, এমন কোন রাজনীতি বাংলাদেশে করবা না। এমন দলে অংশগ্রহণ করবা না যে দলে তুমি দলীয় প্রধান হতে পারবা না। বাংলাদেশে অনেক দল আছে না, দলীয় প্রধান হইতে চাইলেও তুমি হতে পারবা না। আছে
অনেক যোগ্য ব্যক্তি আছে, তুমি সর্বোচ্চ স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারবা। মানে তোমার যদি বেশি যোগ্যতা থাকে তুমি সর্বোচ্চ কি হইতে পারবা? স্বরাষ্ট্রমন্ত্রী হইতে। কিন্তু প্রধানমন্ত্রী হইতে পারবা? 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 আচ্ছা, কেউ যদি আওয়ামী লীগ করে সে প্রধানমন্ত্রী হইতে পারবে? কেউ যদি বিএনপি করে প্রধানমন্ত্রী হইতে পারবে? রাজনীতি করবা যদি দলীয় প্রধান না হইতে পারো এমন রাজনীতি তুমি করবা না। এবং মনে রাখবা রাজনীতি কোনো পেশা না। মনে রাখবা পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। কখনো পেশাবিহীন রাজনীতি তোমরা করবা না। প্রত্যেকে এক একটা পেশা নির্ধারণ করবা, প্রত্যেকে একটা পেশায় যাবা, সে পেশায় গিয়ে পরবর্তীতে তুমি রাজনীতি অংশগ্রহণ করবা স্বেচ্ছাসেবী হিসাবে মানুষের সেবা করার জন্য। পারবা তো? এটা পারবা তো? আর কখনো কোনো রাজনীতিবিদ হিসাবে গাড়ির পিছনে দৌড়াবা না। যে দল করো তুমি গাড়ির পিছনে আল্লাহর ওয়াস্তে যদি দৌড়ানোর যদি তোমার সামর্থ্য থাকে, দৌড়ানোর যদি সামর্থ্য থাকে তাইলে জ্যামাইকার উসাইন বোল্টের মতো দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করবা, কিন্তু রাজনীতি করবা না, কখনো না। কারণ একটা ছাত্র সংগঠন তুমি যখন করো তোমার একটা ওয়েট থাকতে হবে, তোমার একটা নিজস্ব একটা ভ্যালুস থাকতে হবে, তোমার একটা রেপুটেশন থাকতে হবে, তোমার একটা সম্মান থাকতে হবে। সে সম্মানকে বিকৃত করে তুমি যখন নেতার পিছনে গাড়িতে দৌড়াবা, তুমি একটা বড় বিশ্ববিদ্যালয় পড়ে যখন নেতার পিছনে গাড়িতে দৌড়াবা আর বাইরে থেকে একটা সালাম দিয়ে নিজেকে অনেক গর্বিত ভাববা, এটা কখনো করবা না। এজন্য যারা রাজনীতিকে পেশা রাজনীতিবিদ হতে চাও, তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে রাজনীতি করবা, এমন রাজনীতি করবা যেটা দিয়ে তুমি দলীয় প্রধান হতে পারো। পারবা তো ইনশাল্লাহ? এবং তোমার এক একজনের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আছে, তোমার এক একজনের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। তোমার প্রথমে তোমার নিজের সম্বন্ধে তোমাকে জানতে হবে। তুমি যদি তোমার সম্বন্ধে না জানো, এই জন্য সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, তুমি তোমাকে জানো। আল্লাহ কোরআনে বলছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। উপমহাদেশ সেরা কবি ফরিদুদ্দিন বলেছিলেন উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজেগো খুদ্দেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কাউকে তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাকে এমন একটা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছে, সেই যোগ্যতা পর্যন্ত আমরা যেতে পারি নাই বলে আল্লাহ তাআলা আমরা মনে করি আমাকে অনর্থক সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আল্লাহ বলেছে, আমি কোরআনে বলেছে আমি কাউকে আসমান এবং জমিনে যা কিছু আছে কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। এজন্য তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। তোমার সম্বন্ধে তোমার ধারণা আছে? তোমার সম্বন্ধে তোমার ধারণা আছে? তোমার যে ব্রেন, একবার একটা ছেলে হতাশ, জীবন রেখে লাভ নাই, হতাশ, ব্যবসা করেছে, ব্যবসা লস খেয়েছে, পরবর্তী একটা ব্রিজের উপর উঠলো, আত্মহত্যা করবে। ব্রিজ থেকে লাভ দিল, লাভ দেওয়ার পর একটা নৌকার মাঝি দেখলো যে একজন লাভ দিয়েছে, সে মাছ মনে করে গিয়ে তাকে ধরে নৌকাতে উঠালো। ভাই আপনি কি হয়েছে? ভাই আমাকে বাঁচালেন কেন? আমি তো মারা যাবো। কেন মারা যাবা? ভাই এই জীবন রেখে লাভ নাই, আমি ব্যবসা করেছি, ব্যবসা লস খেয়েছি। বলছে ভাই আপনি তো মারাই যাবেন, আপনি 1 ঘন্টা পরে মারা গেলে কি কেমন হবে? না ভাই 1 ঘন্টা পরে মারা গেলে আমারও কিছু লাভ হবে, আপনারও কিছু লাভ হবে। তাহলে তো ভালো কথা, মৃত্যুর আগে যদি কাউকে উপকার করতে পারি সেটা তো ভালো জিনিস। ভাই তাহলে আপনি 1 ঘন্টা পরে মারা যান। ঠিক আছে, তাহলে চলেন আমার সাথে একটু চলেন। তাকে নিয়ে গেল কোথায়? তাকে নিয়ে গেল একটা রুমে নিয়ে গিয়ে দেখে যে একটা লোক বসে আছে। তো এর একটু পিছনে বসাইলো, একটু পরে বলে 20 লাখ, একটু পরে বলে 50 লাখ, একটু পরে 80 লাখ। তখন সে তো বুঝতে পারছে না যে আসলে কি বলে। ভাই সর্বশেষ পরে পায় 1 কোটি টাকা। ভাই কি বলে 1 কোটি, 20 লাখ, 10 লাখ কি বলে? ভাই আমি বলছিলাম যে তার 2টা কিডনি বিক্রি করব, সে বলে 20 লাখ। আমি বলছিলাম ভাই আপনার 2টা চোখ বিক্রি করবো, সে বলে আরো 20 লাখ। এভাবে বলে বলে আপনার মূল্য 1 কোটি টাকা হয়েছে ভাই। ভাই আপনি তো এখন মারা যা চাইছেন, আপনি এখন মারা যান, 50 লাখ টাকা আপনার পরিবারকে দিব আর 50 লাখ টাকা আমি নিব। কি বলেন ভাই, আমার মূল্য 1 কোটি টাকা? হ্যাঁ ভাই আপনার মূল্য 1 কোটি টাকা। আমি তো জানতাম না আমার মূল্য 1 কোটি টাকা। ভাই আপনার মূল্য ভাই চল তাহলে কাজ শুরু করে দিই। না ভাই আমি মরবো না। কেন মরবে না? আপনি তো একটু আগে মারা গিয়েছিলেন। না ভাই আমি মরবো না, আমার মূল্য যে এত আমি তো জানতাম না, আমার মূল্য যে এত আমি তো জানতাম না। তোমরা এখানে যারা আছো তোমরা তোমার মূল্য বুঝো না। আল্লাহ তাআলা আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আমাকে একটু চেহারা ভালো দেয় নাই, আমার বন্ধুকে চেহারা ভালো দিয়েছে।
আমাকে চুল সুন্দর দেয় না, কুকরা চুল দিয়েছে, আমার বন্ধুর চুলটা সিল্কি দিয়েছে, আমার বন্ধু লম্বা, আমি একটু খাটো। আমরা শুধু সবসময় নেগেটিভ দিকে তাকাই, কখনো নেগেটিভ দিকে তাকাবা না। আল্লাহ রাসূল বলছে ডোন্ট লুক আপ, ইউ হ্যাভ টু লুক ডাউন। তোমাকে নিচের দিকে তাকাইতে হবে, উপরের দিকে তাকাবা না, উপরের দিকে তাকাবা না। প্রত্যেকটা মানুষের কিছু উইকনেস আছে। তোমরা মিস্টার বিনের নাম শুনেছ না? মিস্টার বিন উনি অক্সফোর্ডের ছাত্র ছিলেন, কিন্তু ভালো করে কথা বলতে পারতেন না। তো মিস্টার বিন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, পরে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না। তো ভাই তুমি ডায়লগ বলতে পারো না, তোমার দিয়ে তো থিয়েটার হবে না, পরে তাকে বের করে দেয়। তো সে পরবর্তী চিন্তা করলো আমি ডায়লগ দিতে পারি নাই, কিন্তু আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কখনো ডায়লগ দিতে হবে না। মাত্র 3 বছরের মাথায় মুখ অভিনয়ের মাধ্যমে মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছেন, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তোমার উইকনেস থাকবেই, তোমার দুর্বলতা থাকবেই, তোমার মুখে জড়তা থাকবেই। তোমার উইকনেসের দিকে তাকাবা না, তোমার স্ট্রেংথ আছে, তোমার স্ট্রেংথটা কোথায় সেটা বের করবা। তোমরা মেয়েরা হতাশ হও, একটা ছেলে প্লে বয় দেখতে সুন্দর, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো চিন্তা করলো সবসময় মেয়েদের পিছনে ঘুরতে, মেয়েরা তার পিছনে মেয়েদের সময় দিতে দিতে পড়াশোনা আর করে নাই, বয়স পার হয়ে যাচ্ছে, এখন বিয়ে শাদী করা দরকার। আমার বন্ধুর বল বন্ধু বিয়ে করা দরকার। বলে যে কীভাবে বিয়ে করবা? বলে যে আমার তো আসলে বউরে খাওয়াবো, লিপস্টিক কিনে দিব, সে টাকাও তো নেই। তাহলে এক কাজ কর, এক বন্ধু বুদ্ধি দিছে বাড়ি নোয়াখালী, বন্ধু এক কাজ কর, একটা চাকরি যাবে মেয়ে বিয়ে কর। চাকরি যাবে মেয়ে বিয়ে করবো? হ্যাঁ, তার চাকরি বেতন দিয়ে তুই চলবি। ভালো কথা। পরে একটা মেয়ে দেখতে গেছে, বন্ধুরা সবাই গিয়েছে, বন্ধুরা তো ভাবছে সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, কোন সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে আজকে। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখছে মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা। যা বেটা, এটা লক্ষ্মী টেডা। তার মেয়ের যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে। তুমি তোমার যোগ্যতাটা অর্জন করো, তুমি তোমার যোগ্যতাটা অর্জন করো। এখানে যারা আছো আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলবো, যে যেভাবে পারো শুধুমাত্র চাকরির পিছনে ছুটবা না। মনে রাখবা আগামীর প্রজন্ম তোমাদের জন্য ইজ ভেরি অ্যালার্মিং। বলা হয় তাকে আগামীর প্রায় 70% পেশা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। 70% পেশা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমরা দেখো আগে বিদ্রোহী কবিতা দিয়ে আমাদেরকে শোনাইতো, এখন কি কবিদের কবিতা শুনতে হয় আমাদের? এআইকে বলো আমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দাও, এআই তোমাকে মাত্র 5 সেকেন্ডের মধ্যে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দিবে। তুমি এআইকে বলো আমাকে একটা গান এই করে সুর দিয়ে দাও, এআই মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমাকে গান সুর সব কিছু দিয়ে দিবে। সামনে এই জন্য 70% পেশা। এবারে নির্বাচন যত গানগুলো ভাইরাল হয়েছে বেশিরভাগ গানে এআই গান। তার মানে পেশা কবি গান। তবে থাকবে কারা থাকবে জানো? মনে রাখবা যে তারাই থাকবে যারা বেস্ট। গুড বেটারের কোনো ভ্যালু থাকবে না, গুড বেটারের কোনো ভ্যালু থাকবে না। তোমাকে বেস্ট হইতে হবে, তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতার দর্জন থেকে তোমাকে পার্থক্য করবে। এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে। মনে হয় ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যোগ নয়, ইটস টাইম ফর এসকে, এটা স্পেশাল নলেজের যোগ। তোমাকে স্পেশাল নলেজে গ্যাদার করতে হবে, তোমাকে ভালো কথা বলা জানতে হবে, নিজের ভাষা প্রমিত ভাষা উচ্চারণ শিখতে হবে, তোমাকে ইংরেজি ভাষা জানতে হবে, তোমাকে ধর্মীয় ভাষা জানতে হবে। এজন্য এখন থেকে মনে রাখবা যে তোমাকে স্পেশাল কিছু যোগ্যতা অর্জন করতে হবে। যদি স্পেশাল যোগ্যতা, সামনে প্রায় 10 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, সামনে 10 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে। তুমি যাও কেরালাতে যাও, এআই শিক্ষক আইরিন ক্লাস নেই এখন। তুমি ইউক্রেনের যুদ্ধ দেখো, ইউক্রেনের যুদ্ধের যে মুখপাত্র সে এআই, আমরা জানিও না সে যে এআই। তার মানে সামনে তোমাদের পেশাগুলো ইজ ভেরি অ্যালার্মিং, ইটস আ ভেরি অ্যালার্মিং ফর ইউ। এজন্য তোমাকে এমন যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা 10 জন মানুষকে তোমাকে পার্থক্য করবে। আমি এই যোগ্যতার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে। আমি সর্বশেষ, আমি কথা আর বাড়াবো না, তোমাদের একটা গল্প বলি। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে জানো? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো 14 গ্রামের শ্রীপুরে একটা পাথর আছে, একটা সুন্দর পাথর আছে, সাদা পাথর। তো তারা গিয়ে সাদা পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনাকে একটু নিব। বলে যে কি, আমাকে নিয়ে কি করবা? বলবো আপনাকে নিয়ে আমরা একটা মূর্তি বানাবো। মূর্তি বানাতে কি করবা? আপনাকে একটু কাটবো, ঘষবো, মাজবো। কাটবা, মাজবা, ঘষবা? না না, এ কষ্ট করা যাবে না। কাটা ঘষা ছাড়া যদি নিতে পারো তাহলে নাও। না না, আপনাকে যদি মূর্তি না বানায় তাহলে তো কেউ আপনাকে সালাম করবে না, স্যালুট করবে না।
তাহলে পাশে একটা কালো পাথর আছে, অবহেলিত পাথর, বলে যে স্যার আপনি আমাকে নিয়ে যান। তোমাকে নিব স্যার, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তাই তো পরে তাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে সেলুট করে, সালাম করছে, প্রণাম করছে, নারিকেলের পানি ঢালছে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল লাইন মন্দিরের সামনে নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে যদি দেয়ালে নারিকেলটা ভাঙে তাহলে দেয়ালটা ভেঙে যাবে। তো তারা চিন্তা করলো তাহলে আমরা ওই সাদা পাথরকে একটু ইনভাইট করি। পাথর সাহেব আপনার একটা চাকরি পেয়েছি। কি চাকরি? কাটবা ঘষবা? না, কাটা ঘষা মাজা কিচ্ছু নেই, শুধু নারিকেল ভাঙবে। চমৎকার, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে গিয়ে তাকে মন্দিরের মুখে রাখলো, প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর নারিকেলের পানিটা নিয়ে সেই সাদা কালো মূর্তির উপর ঢালে। সে বলে কিরি বেটা, এবং কারো যদি জুতো খুলে যায় সে জুতোর পিতিটা সেই পাথর উপর রেখে জুতো পিতিটা লাগায়। আবার কারো পায়ে যদি কোরবানের সময় গোবর টোবর লাগে সেটাও ওই যে সাদা পাথর তার পায়ে সেখানে গিয়ে জুতোটা মুছে। সে চিন্তা করলো হাই রে, মানুষ সবসময় আমার সাথে সেলফি তুলতো, আর আজকে গোবর পরিষ্কার করছে আমাকে দিয়ে, পা রাখছে আমার উপরে, আর কালো পাথর, অবহেলিত পাথর, তাকে সবাই সালাম করছে, সেলুট করছে, প্রণাম করছে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো সবসময় দেখেছেন মানুষ আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু এই প্রণাম সালামের জন্য আমাকে 6 মাস কাটা হয়েছে, ঘষা হয়েছে, মাজা হয়েছে। আমি কাটা ঘষা মাজা এই ব্যথা সহ্য করেছি বলেই আজকের মানুষ আমাকে সম্মান করছে, প্রণাম করছে। তুমি যদি মনে করো তোমাকে তুমি কাটবা না, তুমি যদি মনে করো তোমাকে তুমি ঘষবা না, তুমি যদি মনে করো তোমাকে তুমি মাজবা না, তাহলে তোমাকে মানুষ কখনো সেলুট করবে না। মানুষ তোমাকে সেলুট করতে হলে তোমাকে কাটা ঘষা মেজে তোমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। যদি যোগ্যতা তুমি অর্জন করতে পারো, আমরা সবসময় বলি আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু আল্লাহ রাসূল বলছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তোমার দোয়া দাওয়া করলে তকদির পরিবর্তন হয়। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাউমিন হাত্তা ইউগাইরু বিআনফুসিকুম, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে জাতি, সে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তোমরা তোমাদের সে যোগ্যতা, তোমাদের যে ভাগ্য, সেটি যদি তোমরা পরিবর্তন করতে না পারো তাহলে তোমরা কখনো সফল হবে না। আমার মনে আছে 2014 সালে আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কমিশন করার জন্য ইন্দোরে গিয়েছিলাম। যাওয়ার পথে একটা মুম্বাই একটা চিড়িয়াখানা দেখতে পেলাম। সেখানে চিড়িয়াখানা দেখলাম 3টা মূর্তি দাঁড়িয়ে আছে। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি 2 মুখে 2 হাত। হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে? তারা বলে এখানে লেখা আছে আমি খারাপ কিছু দেখবো না, এখানে লেখা আছে আমি খারাপ কিছু শুনবো না, এখানে লেখা আছে আমি খারাপ কিছু বলবো না। আমার খুব দাগ কেটেছে। তুমি যদি খারাপ কিছু না দেখো তাহলে তুমি কখনো খারাপ কিছু বলবাও না, আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি কখনো খারাপ কিছু শুনবাও না। সেখানে দেখতে পেলাম একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, একটা ছিদ্র রাখা হয়েছে। বানর বাদাম খুব পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য ভিতরে যখন হাত নেয়, হাতটা আর বের করতে পারে না, কারণ তার হাতটা বড় হয়ে যায়, কারণ হাতে বাদাম আছে। সে চাইলে পরবর্তী সে ধরা খেয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্ত হইতে পারে, কিভাবে বলো তো? বাদামটা ছেড়ে দিলে। কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না, সে বাদামের লালসা ছাড়তে পারে না। তোমাদের জীবনে অনেক বাদাম আছে। মোবাইল ইজ আ ওয়ান কনসাম বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কনসাম বাদাম, টিকটক ইজ আ ওয়ান কনসাম বাদাম, গেমিং ইজ আ ওয়ান কনসাম বাদাম। এই বাদামের লালসা যদি তুমি না ছাড়তে পারো তাহলে তুমি একদিন এই বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম বলছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং সেই ফুলের চাষ তোমাকে করতে হবে। আজকে যখন ফুলের চাষ করতে পারবা, বন্ধুরা তোমাকে সম্মান দিবে না, বন্ধুরা তোমাকে পাত্তা দিবে না, বন্ধুরা বলবে আনসোশাল, অসামাজিক, কিন্তু পাত্তা দিও না। এপিজে আবুল কালাম আরেকটি কথা বলেছেন, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হবার চলে গেল। আমি একটি পাখি পুষলাম, বড় হবার চলে গেল। পরবর্তীতে আমি একটা গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি সবই আবার ফিরে আসবে। যে বন্ধুরা আজকে তোমাকে পাত্তা দিচ্ছে না, সে বন্ধুরা তোমার সাথে ছবি তুলে, সে বন্ধুরা গর্বিত হবে তোমার সাথে ছবি তুলে ফেসবুকে দিবে, বন্ধু আমার সফল। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? সবাই দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই দাঁড়াও, বলো আমি ওয়াদা করছি। এত আসতে হলে হবে না, 14 গ্রামের ছেলেরা এত আসতে, মেয়েরা এত আসতে বললে হবে না। আমি কিন্তু আবার ছেলে মেয়ে আলাদা শুরু করবো, কিন্তু এ বৈষম্য করতে চাই না। একসাথে আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। বসো, তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল,
তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।